একটা প্রাইভেট কার একটা লাশ নেয় নাই, একটা প্রাইভেট কার একটা গুলিবিদ্ধ লোক নেয় নাই, একটা অ্যাম্বুলেন্স একটা গুলিবিদ্ধ লোক নেয় নাই। আমার কানে এখনো বাজে, মা গো বাবা গো করে চিৎকার মারে, সেই শব্দগুলো এখন আমাকে স্পর্শ করে। আমার হাজবেন্ড মোরাদ ইসলাম জুলাইয়ের 18 তারিখে তার গুলিবিদ্ধ সে অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো। 8:30 থেকে 9টা বাজে রাত। তো আমি তো ভাবলাম যে আমি ফোনটা রিসিভ করার পর আমাকে রাস্তার একটা লোক যে ওর ফোন বাট মানি ব্যাগ ওনার হাতে ছিল, তো উনি আমাকে বললো যে এই নাম্বারটা যার তার গুলি লেগেছে, আমরা ওনাকে মিরপুর 10 নম্বর ওনার গুলিটা লাগে, আল হেলালে ওনাকে নেওয়া হয়েছে। ওনার অনেক ব্লিডিং হচ্ছে, ওনার অবস্থা অনেক খারাপ, আপনারা চলে আসেন। আমার 2 বাচ্চা সাথে নিয়ে আমি বের হয়েছি। রাস্তায় একটা রিক্সা নেই, আমি একটা রিক্সাওয়ালাকে অনেক হাতে পায়ে ধরে বলছি যে আমাকে আল হেলাল পর্যন্ত পৌঁছাইছি, কিন্তু ওনাকে আমি পাই নাই। যাওয়ার পর আমি যেটা দেখলাম তখন থেকেই তার প্যারালাইজড হয়ে গেছে। তার গলার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়েছে। তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে, এত অবহেলা করছে আপনার সোহরাওয়ার্দী হসপিটাল, আমি অনেক রিকোয়েস্ট করে তাকে একটা এক্সরে করানো হয়। তো ওখান থেকে আমরা ইমার্জেন্সি রুমে নেওয়ার পরে আমরা বললাম আমরা এটা পারবো না, আপনারা হৃদরোগে নেন। তো আমরা তখন রাত 12টা বাজে, তখন তাকে হৃদরোগে নিয়ে গেলাম। হৃদরোগে নেওয়ার পরে এত আপনার অবহেলা হৃদরোগ হসপিটালে, আমি ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন, কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত 1টা 2টা বাজায় ফেললো। বললো যে না, ওনাকে আজকে ওটি করবো না, দেখতেই তো পাচ্ছেন অনেক রুগী অনেক পেশেন্ট। এইভাবে ধীরে ধীরে তার প্যারালাইজ সম্পূর্ণ হয়ে গেল। ওইভাবে ওনারা রাত 12টা থেকে 12:30 1টার দিকে আমাকে বললো যে ওনাকে আইসিইউতে নিতে হবে। তো আপনি কি বলেন? তখন ওনাকে আইসিইউতে নিয়ে গেল আপনার হৃদরোগে হসপিটালে। হাসপাতালের যে পরিস্থিতি, হাসপাতালের যে আচরণ বিধি, ওগুলো আমি নিজ চোখে দেখেছি। আমি জেলখানায় গিয়েছি, হাসপাতালের এমন খাবার, নিম্নমানের খাবার আমি জেলখানাতেও দেখিনি। জেলখানাতে খাবার দেয় ব্রিটিশ পিরিয়ডের আগে, হাসপাতালের কোন আগে খাবার দেয় সেটা আমার বোধগম্য না। আমি সেই পরিভাষাটা এখানে ব্যক্ত করতে পারবো না। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আসলে যুদ্ধ আমরা কার বিরুদ্ধে করেছি সেটা আমার বোধগম্য না। আমরা কি ভিন্ন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, নাকি আমরা স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি? রক্তাক্ত লাশগুলো আমি কোলে কোলে রিক্সায় তুলে দিয়েছি। আজ আমরা অনেকে ভুলে গিয়েছি রিক্সাওয়ালা ভাইদের কথা। একটা প্রাইভেট কার একটা লাশ নেয় নাই, একটা প্রাইভেট কার একটা গুলিবিদ্ধ লোক নেয় নাই, একটা অ্যাম্বুলেন্স একটা গুলিবিদ্ধ লোক নেয় নাই। আমাদের রিক্সা শ্রমিক ভাই যারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমার কোলে রক্তাক্ত 200-300 লোক বহন করেছি। আমি হাসপাতালে যখন ছিলাম, প্রতিটি লোকের ড্রেসিং আমি নিজ হাতে করেছি। ড্রেসিং এর সময় এক একটা লোকের চিৎকার, মনে হয় যেন হাসপাতালটা থরথর থরথর করে কাঁপছে। আমার কাছে, আমি যে ড্রেসিং করেছি, আমার কাছে নিজের ভিডিওটাও ছিল। সত্যি আল্লাহু আল্লাহ, আমি একটি বারের জন্য চোখের পানি ধরে রাখতে পারিনি। সুস্মিতা আপা, মিথিলা আপা সরজমিনের প্রদর্শন করছে, প্রায় দিন যাইতো দেখার জন্য। ওনাদের কাছে অনেক কান্না করেছি। আপা, আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা তো স্বাধীন করেছি এই জন্য যে আমরা মুক্ত বাতাসে চলবো, মুক্ত দেশে চলবো, আমার কথা আমি বলবো, আমার স্বাধীনতার কথা আমি বলবো। কই, আমি তো আমার স্বাধীনতার কথা বলতে পারি নাই। আমি আমার স্বাধীনতার কথা বলতে গিয়ে, আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি কেন উপলব্ধ হব? আমি কেন আমার ব্যাগের টাকায় দিয়ে অস্ত্র কিনে, সেই অস্ত্র আবার আমার গায়ের উপরে পড়বে, সেই গুলি আবার আমার গায়ের দিকে তাক করে থাকবে?
আমরা কোন স্বাধীন দেশে আছি? আজকে তো আপনার সাংবাদিক ভাইরা আছেন, স্বৈরাচার প্যাসিস্ট খুনি হাসিনার আগ্রাসনে আপনাদেরকে কুক্ষিগত করে রেখেছে। 19শে জুলাই আমি নিজেও রক্তাক্ত হয়েছি, আমার এখানে ছড়াগুলি লেগেছে, আমার মাথায় পিঠে ছড়াগুলি লেগেছে, কতগুলো রক্ত আমার গায়ে লেগেছে আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমার কানে এখনো বাজে, এখনো মা গো বাবা গো করে চিৎকার মারে, সেই শব্দগুলো এখন আমাকে স্পর্শ করে, সেই শব্দগুলো এখন আমাকে জাগ্রত করে। ঠিক দুপুরবেলা শুনতে পেলাম যে সরকার পদত্যাগ করেছেন। তো আমরা গণমিছিলের মধ্যে দিয়ে 1 নম্বর থেকে ঠিক 10 নম্বরে দিয়ে এগোচ্ছিলাম। যাওয়ার পথে হচ্ছে কিছু কিছু ছেলে পেলে ওই ঢিল মারছিল থানার মধ্যে থেকে, থানার মধ্যে। তো পুলিশরা পরে ছাদ থেকে এসে গুলি ছোড়ে। যাওয়ার পথে আমরা সেই গুলিবিদ্ধ হই। আমি পূর্ণিমা রেস্টুরেন্টের পাশেই ছিলাম, যাচ্ছিলাম, গাছের নিচে আমি শুয়ে পড়ি। কীভাবে তারপর ছোটা গুলি এসে আমার চোখে মুখে মাথায় ঢুকে যায় আমি যা বুঝতে পারিনি। তারপর সাথে সাথে অন্ধ হয়ে যায়, দেখতে পাইনি। পাইপ দিয়ে যেভাবে পানি বের হয় এরকম আমার 2 চোখ মাথা দিয়ে পানি বের, মানে রক্ত বের হয়ে গেছিলো। আমি অন্ধ, দেখতে পাইনি। আমি চারদিকে হাঁটাছাড়া করতেছিলাম, কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, 2 জনকে শক্ত করে ধরছিলাম, ওই চলার মধ্য থেকে ধাক্কা খাচ্ছিলাম। তো ওনারা আমাকে 10 নম্বর একটা আলো নামে একটা হসপিটাল ছিল, ওখানে শিফট করে। আর ডান চোখে আমি এখন দেখতে পাচ্ছি না পুরোপুরি, বাম চোখ দিয়ে ঝাপসা দেখতেছি। আপনার এখানে যারা বসে আছেন মনে হয় যে কিছু বসে আছেন এরকম মনে হচ্ছে, কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আর যারা পরিচিত তাদের কণ্ঠ শুনলে বুঝতে পারি যে আমার পরিচিত কেউ আসছে, কিন্তু তাদের ক্লিয়ার দেখতে পাই না। চক্ষু ইনস্টিটিউটে কিছু গাফিলতি ছিল, যেটা আমার কিছু টাকা আমার বাইরে থেকে ঋণ করেও সেটা আমার বাইরে থেকে সেটা আমার স্ক্যান করা হয়েছে। আমার পরিবারের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী, আমি বাড়ির বড় ছেলে। আমার 2টা বাচ্চা আছে, একটা 7 বছরের মেয়ে, একটা 13 বছরের মেয়ে, 2টাই মাদ্রাসায় পড়ে। আমার ওয়াইফ আছে, আমি আছি, আমার মা বাবা আছেন। এখন আমার সরকারের কাছে চাওয়া, যারা এখন আছেন, আগামীতে যারা আসবেন, যে আমি কতদিন বাঁচবো আমি জানি না, তারপরে মাথায় আমার মাঝে মাঝে অনেক ব্যথা হয়, জানি না আমার কতদিন আমি বাঁচবো, আমি একমাত্র আল্লাহই জানেন। তো আমার পরিবারের ওরা যেন চলতে পারে, আমার বাচ্চারা যেন লেখাপড়া ঠিকমতো করতে পারে, যারা আছেন বা যারা আসবেন তাদের কাছে আকুল আবেদন, এটা যেন খুব তাড়াতাড়ি মানে সেটা শেষ করে, মানে বিষয়টা দেখেন, ওনারা মাথায় নেন এবং এটা খুব দ্রুত সংস্কার করেন।